This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলনা গাড়ির মতো কুঝিকঝিক করে দার্জিলিং পাহাড়ে ওঠে টয় ট্রেন। গতি তার মন্থর, উন্নয়নের গতি বোধ হয় তার থেকেও স্লথ। অথচ প্রত্যেকটা ভোটের আগে রকেটের গতিতে কেন্দ্র এবং রাজ্যের মানে বিজেপি আর তৃণমূলের প্রতিশ্রুতি চা বাগানগুলোতে পৌঁছে যায়। এবারও ভোটের আগে চা বাগানে বইছে প্রতিশ্রুতির হাওয়া। পাহাড় থেকে সমতলে সেই হাওয়া ছড়িয়ে যাচ্ছে, তীর তীর করে কাঁপছে চা শ্রমিকের মন। মালবাজারের শাইলি বাগানের কুলি লাইনে যে সমস্ত চা শ্রমিক দুরুদুর্বুকে অপেক্ষা করছিলেন, ধর্নায় বসেছিলেন, আজ তারা সুখবর পেলেন। আজ থেকে খুলে গেল সাইলি চা বাগান। চা বাগানটা বন্ধ হয়েছিল গত 5ই ফেব্রুয়ারি। এরপর শ্রম দপ্তরের পক্ষ থেকে একাধিকবার বৈঠক হলেও বৈঠক সফল হয়নি। অবশেষে এদিন মালিক পক্ষের চিঠিতে জট খুলল। তাতে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকেই তারা কর্মবিরতির বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিচ্ছেন। শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের নির্ঘণ্টও মালিক ঠিক করে দিয়েছে। বলা হয়েছে আগামী 6ই এপ্রিলের মধ্যে বকেয়া থাকা এক পাক্ষিক সপ্তাহের মজুরি ও 12ই এপ্রিলের মধ্যে আরেকটি পাক্ষিক সপ্তাহের মজুরি দেওয়া হবে। লিভ ট্রাভেল অ্যালাউন্স বা ছুটির টাকা, বকেয়া মজুরির এরিয়ার, কর্মচারীদের বকেয়া বেতন, বকেয়া থাকা 1% হারের বোনাস সবকিছুই মিটিয়ে দেওয়া হবে 30শে জুনের মধ্যে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির মতো অন্যান্য ইস্যুগুলি নিয়ে জুনের শেষ সপ্তাহে পর্যালোচনামূলক বৈঠকে আলোচনা হবে বলেও স্থির হয়েছে। প্রতিশ্রুতি সাইলি কুলি লাইনে ভোটের আগে এই প্রতিশ্রুতিতেই খুশির হাওয়া। হোক না, কেউ বলতে পারেন ভোটের ভেট, হোক না ভোটের ভেট। বন্ধ চা বাগান খোলার আনন্দ ভাগ না করে নিলেই নয়। চা বাগানের কথা তাই আজ আর একবার না বললেই নয়। ভাবছেন তো চা বাগান নিয়ে আজ ফের কেন কথা বলবো তার কারণ বলতে বাধ্য হচ্ছি। বলার মতোই কথাগুলো আমরা এর আগেও এই চা বাগান নিয়ে সেই কথাগুলোই বলেছিলাম যেগুলো না বললেই নয়। আর আমরা কি বলেছিলাম এই চা বাগানে আন্দোলনের কথা। আমরা বলেছিলাম এক বাগান মালিকের অসহায় হয়ে পড়ার কথা, কারণ তাকে যে কথা রাজ্য সরকার দিয়েছিল ওই বাগান অধিগ্রহণের সময়, সেই কথা রাজ্য রাখেনি। তবুও কিন্তু মানে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তারা কথা রাখেন না, তবুও কিন্তু সুখবর আসে। আজ যেরকম একটা সুখবর এসছে এবং সেই সুখবর আসার পেছনে ওই কিছু কথা, যে কথাগুলো না বললেই নয় বলে ফেলেছিলাম, তার হয়তো একটা ভূমিকা রয়েছে। এই মালবাজারের শাইলি চা বাগান খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। শাইলি চা বাগানের 2 শ্রমিক সম্প্রতি মারা গেছিলেন। কুলি লাইনের বাসিন্দারা তারা কি বলেছিলেন যে এই বন্ধ চা বাগানের শ্রমিকরা অনটনের কারণেই মারা গেছেন। এই খবরটা আমরা দেখিয়েছিলাম, এই চা শ্রমিকদের অবস্থাটা আমরা তুলে ধরেছিলাম, আর তারপরেই এই বাগান খোলার সিদ্ধান্ত। তাই এই খবরটাকে আমরা ওই TV9 বাংলার সাফল্য হিসেবেই দেখছি। একটু অনুপ্রেরণা আর কি, এগুলো লাগে জানেন তো। নইলে এই যে কথাগুলো বলি, যে কথাগুলোকে বলি যে না বললেই নয়, সেগুলো কি শুধু জলেই চলে যাবে? কারোর মুখে যদি একটু এরকম ওই চা বাগানের শ্রমিকদের মতো হাসি ফোটে, তখন মনে হবে যে ঠিক এইভাবেই তো বলে যেতে হবে। এই ভাবনাটার থেকেই না, সত্যি কথা বলতে কি, এটাই আমরা ভাবি যে এই ভাবনাটাও না ভাবলেই নয়। আর ঠিক করেছি এই জন্যে যে এইভাবে আমরা আমাদের ইস্যু তৈরি করব। আমাদের ইস্যু মানে যে ইস্যু সাধারণ মানুষের কথা বলে সেই ইস্যু। কারণ নেতারা তো সারাক্ষণ ব্যস্ত, বিরাট ব্যস্ত। এই ভোট আছে, তারপর তাদের নানান এজেন্ডা থাকে, নানা রকম কুকথা বলতে হয়, একে ওকে তাকে বিলো দ্য বেল্ট আক্রমণ করতে হয়, হুমকি দিতে হয়, হুঁশিয়ারি দিতে হয়, কত কাজ বলুন তো। এর ফাঁকে আসল ইস্যুগুলো বাছাই করা, সেগুলোর দিকে নজর দেওয়া। মোদ্দা কথা হচ্ছে আসল ইস্যুগুলো নেতাদের নজর এড়িয়ে যায় এই সমস্ত কারণে, এত ব্যস্ততার জন্য। সত্যিই তো, এত কাজ করে কি আর সব দিকে নজর দেওয়া যায়? তাই নেতারা আরেকটা কাজ করেন, তারা তাদের সুবিধা মতো নন ইস্যুগুলোকে ইস্যু করে দেখানোর চেষ্টা করেন। কারণ ওই আসল ইস্যুগুলো
সেগুলো তো তারা দেখতে চান না বা দেখার সময় পান না ব্যস্ততার জন্য, ফলে আসল ইস্যুগুলো সব হারিয়ে যায়। হারাতে দেবো না, আমরা ঠিক করেছি, আমরা তাই জন্য ঠিক করেছি যে আমরা নিজেরাই আমাদের ইস্যুর কথা বলবো। এই হারিয়ে যাওয়া ইস্যুগুলোকে টেনে বার করে নেতাদের সামনে তুলে ধরবো। নেতারা এমনিতে যদি সময় নাও পান, অন্তত আমরা না হয় তাদের চোখে আঙুল দিয়ে এইগুলো ধরে ধরে দেখিয়ে দিই, ইস্যুগুলো দেখাই, তাদের ভাবতে বাধ্য করি। ওই যে বলেছিল না, তোমাকে ভাবাবোই ভাবাবো, ঠিক সেই রকম এই চিন্তাটার থেকেই কিন্তু আমাদের এই সিদ্ধান্ত। কারণ আমরা আমাদের মতো করে আমাদের কথা বলছি, সরব হচ্ছি, মানুষ কিন্তু মানুষের মতো ভুগেই যাচ্ছেন, নেতারা নেতাগিরি করছেন, এটা ঠিক মেনে নেওয়া যায় না, জানেন তো। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। এবার একটা কোথাও গিয়ে থামা দরকার, এটা কোথাও বন্ধ হওয়া দরকার। আর এটা বন্ধ করতে একটা ত্রিবেণী সঙ্গম হওয়া দরকার। একদিকে নেতারা আর একদিকে সাধারণ মানুষ, মাঝখানে না হয় আমরাই রইলাম। এবার এই ত্রিবেণী সঙ্গমটা যদি ঠিকঠাক হয়, তাহলে এই যে যেটাকে আমরা বিরাট গর্ব করে বলছি, এই বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব, সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব, কি অসাধারণ কথাটা। এটা নিয়ে গর্ব করার সময় বুক ফুলে কত ইঞ্চি হচ্ছে সেটা আবার বিভিন্ন লোকের বিভিন্ন মাপের, আর কি, যাই হোক সেটা নিয়ে আর বলছি না। কিন্তু এইটা না, মানে গর্ব ঠর্ব করার ফাঁকে সত্যি বিষয়টা সেটা কতটা কার্যকরী হচ্ছে সেটা কি কিন্তু একটু ভাবা দরকার, জানেন তো। নইলে এই সমস্ত গর্ব ঠর্ব করার একটা সময় দেখবেন সত্যিই কোনো মানে নেই। নেতারা যা খুশি করবেন, যা খুশি বোঝাবেন, আর ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবেন। আপনি আমি ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ওই ছোটোবেলায় পড়তাম না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গ্রামারে বলতো এস বা ইয়েস যোগ হয়, আমরা ইয়েস ইয়েস করব আর সবাই আমাদের অ্যাসের মতো ব্যবহার করবে। যাই হোক, এই গাধা বানার থেকে একটু তো মাইন্ডসেট, যে এই গাধা বনে যাওয়ার মাইন্ডসেট, সেটার থেকে বোধহয় একটু বেরোনোর সময় হচ্ছে, জানেন তো। আমরা না সেটা শুরু করে দিই। এবার থেকে আমরা প্রত্যেক দিন আমাদের ইস্যু তুলে ধরবো, না শুনে নেতারা যাবেন কোথায়। এরপর আপনারাও নিশ্চয়ই আমাদের দেখা দেখি নিজেদের ইস্যুগুলো তুলে ধরতে শুরু করবেন, নেতাদের একদম সামনে গিয়ে তুলে ধরবেন। উফ, সেই দিনটার কথা ভাবলেই কীরকম যেন শিহরণ লাগছে, জানেন তো। যখন সাধারণ মানুষের ভাবে নেতাদের দাঁড় করিয়ে সব ইস্যুগুলো তাদের সামনে 1, 2, 3 করে বলতে থাকবেন। কিন্তু বিশ্বাস করুন, ঠিকভাবে ঠিক কথাটা তুলে ধরতে পারলে যে কাজ হয়, সেটা তো আমরা আজ একদম হাতে নাতে টের পেয়েছি। কয়েক ঘন্টা আগে সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টা পর সভামঞ্চে উঠলেন নরেন্দ্র মোদী। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে কোচবিহার শুনল দুই মহারথীর যুক্তি, তর্ক আর প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী বললেন 10 বছরে যা হয়েছে তা শুধুই ট্রেলার, এবার ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হবে। और हम याद रखें, ये देश का चुनाव है, पूरे हिंदुस्तान का चुनाव है। ये देश को दुनिया की तीसरी बड़ी आर्थिक ताकत बनाने का चुनाव है। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি যা বলে তা মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন এ রাজ্য কিসে কিসে প্রথম। 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। যুক্তি তর্কর এই মায়াজাল আমাদের ইস্যু, তাই কি? না, আমাদের ইস্যু তাহলে কি? এই যে অনেক প্রতিশ্রুতি, অনেক স্বপ্ন, অনেক বড় বড় প্রাপ্তির কথা, এবং সেই সঙ্গে কি করে সেই স্বপ্নভঙ্গ হবে তারও বক্তব্য। মোদ্দা কথা হচ্ছে বক্তব্য পাল্টা বক্তব্য। এই যে উত্তরবঙ্গ জুড়ে প্রচারের ঘনঘটা, সমস্তটাই আমাদের সামনে অনেকগুলো বিষয়কে পরিষ্কার করে দেয়। সমস্ত রাজনৈতিক নেতারা এখন কিন্তু উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, একের পর এক সভা হচ্ছেন। পরিষ্কার হয়ে যাচ্ছে কারণটা। কারণ তো একটাই, প্রথম 3 দফায় উত্তরবঙ্গের 8টা আসনে ভোট, তাই নেতাদের সিলেবাসে এখন শুধুই উত্তর, প্রশ্ন কিচ্ছু নেই। হ্যাঁ, উত্তরের জেলাগুলোতে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা ঠিক করেছি যে আজকের প্রথম টাস্কটা আমরা ওই নেতাদের কমন সাবজেক্টের ওপরেই দেবো।
সহজ প্রশ্ন হবে, তাহলে হোমওয়ার্ক করা আছে নিশ্চয়ই, সামনে যখন পরীক্ষা। আজ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কোচবিহারে গিয়েছিলেন, সভা হয়েছে, এবার কোচবিহারে টুকটাক মারপিটও হচ্ছে, এটা ওখানকার স্পেশালিটি, ট্রেডমার্ক আর কি। ভোট হোক চাই না হোক, ওই ফুল ফুটুক চাই না ফুটুক, আজ বসন্ত যেরকম সেরকম ভোট থাকুক চাই না থাকুক, কুচবিহারে এটা ট্রেডমার্ক। ভোট এলেই টার্গেট ঠিক হয়ে যায়, এবার ঠিক সেটাই হচ্ছে। সুযোগ পেলেই সংঘর্ষে জড়িয়ে পড়ছেন তৃণমূল আর বিজেপির কর্মীরা। টার্গেট তো আরও একজন করেছে জানেন তো, উত্তরবঙ্গকে। মানে শুধু এই রাজনৈতিক কর্মীরা যে একে অপরকে টার্গেট করছেন তা না, প্রকৃতিও এবার উত্তরবঙ্গকে টার্গেট করে নিয়েছে। এই যে টর্নেডো ধাক্কা দিয়ে গেল, আর তারপর তো কতদিন কেটে গেছে। এই বিধ্বস্ত এলাকার মানুষের কাছে নেতারা সেভাবে পৌঁছচ্ছেন না কেন? সূচি ঘোষণা হয়েছে, ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী যাবেন গ্রামাঞ্চলে, এর আগেও গেছেন, ঝড়ের রাতেই পৌঁছেছিলেন জলপাইগুড়িতে। টর্চের আলোয় রাস্তা দেখে নাকি দুর্গতদের কাছে পৌঁছেছিলেন তিনি, অনেকটা কষ্ট স্বীকার করেছেন আর কি। এটা বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী এইভাবে টর্চের আলোয়ের পথ দেখে যখন এই দুর্গতদের দেখতে যান, তখন তো বুঝতে হবে যে তিনি তার কাজটা করেছেন, দেখার কাজ দেখেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন, ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, কি হবে, কি হওয়া উচিত সেগুলো বলে দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ যাদের কার্যকর করার কথা, তারা কি করছেন? তারা গেছেন, তারা এলাকায় আছেন, তারা কি কাজ করছেন? এগুলো আমাদের প্রশ্ন, এগুলো আমাদের ইস্যু। এবারের ভোটে এটা কিন্তু মানুষের ইস্যু, কারণ সাধারণ মানুষই তো এই প্রশ্নগুলো তুলছে। টর্নেডো আছড়ে পড়েছিল গ্রামে। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালা মোড় লাগোয়া মাহুতপাড়া, এই গ্রামেই টোটো চাপা পড়ে মৃত্যু হয় বছর 48-এর অনিমা রায়ের। ওই রাতেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতিও দেন। ত্রাণ এসেছে, বাসনপত্র, চাল ডাল, কিন্তু নিম্নমানের ত্রাণ পাঠানোর অভিযোগ সেটাও উঠছে। এটা করে এখন রান্না করা যায় নাকি? এখন ফেলে রাখছি, কারণ ননদের বাড়ি থেকে পাঠিয়েছি, এখন ওগুলোতে রান্না করে খাচ্ছি। বালতি ভাঙা, কড়াইয়ের হাতল নেই, দেখে মনে হবে ত্রাণ সামগ্রীও টর্নেডো বিধ্বস্ত। বোধহয় এগুলো ঝড়ের মুখে পড়েছিল। ত্রাণে দেওয়া চালের মান নিয়েও কিন্তু অভিযোগ রয়েছে। চাল দিচ্ছে, কালকে ভাত রান্না করছি, ভাত সিদ্ধ যায়নি। আমার তো ওরকমই মনে হচ্ছে কি, যে ছবি তোলার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমরা সরকার থেকে এত কিছু দিচ্ছি, তার জন্য হয়তো ওগুলো দিচ্ছে। ঝড়ে বাড়ির চাল উড়ে গিয়েছে, কোনো মতে ত্রিপলে ঢেকে চালানো হচ্ছে সংসার। বর্ষায় তো বৃষ্টি হবেই, আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিভাবে ঘরে থাকবেন ভাবলেই শিউরে উঠছেন। তো দেখো কাঁদা ছুয়াতি দিনে বাড়িঘর কী করে ঠিক করবে, টিন কেনার ক্ষমতা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আজকে 5 দিন হয়ে যাচ্ছে, মানে সব লোকজন আসছে, ভিডিও অফিস থেকে আসছে, সবাই দেখে যাচ্ছে, কিন্তু প্রস্তুতি দিচ্ছে হবে, কিন্তু হচ্ছে না। বৃষ্টি আসলে আমরা কিভাবে থাকবো বুঝতে পারতেছি না। সরকারের মুখাপেক্ষী না থেকে লোন নেওয়ার কথাও ভেবে ফেলেছেন ঝড়ে বিধ্বস্ত মানুষজন। তো তার দেখতেছি মনে হয় না সরকারি কিছু পাবো, তো মনে হয় আমাদের নিজেই লোন টোন করে যাই হোক কিছুর ব্যবস্থা করে আমাকে ঘরগুলা করতে হবে। তো এখন দেখি লোনের অ্যাপ্লাই করছি, যদি লোনটা পাই তাহলে নিশ্চয়ই করবো, নিজেরাই করতে হবে। বিডিও মিহির কর্মকার বলছেন ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। নিম্নমানের ত্রাণ সামগ্রী নিয়ে কোনো অভিযোগ তিনি এখনও পাননি। ভাঙা সামগ্রীর ছবি দেখে কি ব্যবস্থা নেবে প্রশাসন? আন্তরিকতার অভাব না ত্রাণ সামগ্রীর টাকায় দুর্নীতি, কোনটা হয়েছে বলুন তো? শুনলেন তো, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ অভিযোগ করছেন যে নিম্নমানের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। অভিযোগ করছেন প্রশাসনিক নজরদারি ঠিকমতো হচ্ছে না। কেন এই বিধ্বস্ত মানুষগুলো এই বিধ্বস্ত এলাকায়, যেখানে কোনো রকমভাবে বেঁচে পড়তে আছেন, তাদের কাছ থেকে এই অভিযোগ শুনতে হবে? প্রশাসনিক কর্তারা কি ভোটের কাজে ব্যস্ত ছিলেন, দেখতে পাননি এই রকম সব সামগ্রী গেছে? এটাই যথেষ্ট। এটা যদি তারা মনে করে থাকেন তাহলে কিছু বলার নেই, তাহলে ধরে নিতে হবে এটাই কারণ, সবাই এখন ভোটের কাজে ব্যস্ত, তার মধ্যেও যে দিয়েছেন এটাই যথেষ্ট। এবার ভোটটা কাদের জন্য, এই প্রশ্নটা একবার করে দেখেছেন বা ভেবে দেখেছেন? ভোট তো সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষ যখন এইভাবে পড়ে থাকেন, তাহলে তাদের সাহায্য করাটাই তাদের কাছে যথাযথ ঠিকঠাক মানের ত্রাণ সামগ্রী পৌঁছানো বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটাই কি প্রায়োরিটি হওয়া উচিত না? ভোট তো এদের জন্য, এরাই তো ভোট দেবেন, এরাই তো ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি ঠিক করবেন।
এদের তো আগে পুরো ব্যাপারটা বোঝানো হোক, তাদের দেখা হোক, এদের ঠিক রাখা হোক, এদের জন্যই সব। এদের না দেখলে বাকিটা সবই তো মিথ্যে, ভিতটাই তো নড়বড়ে বা ভিতটাই নেই আর কি ধরে নিতে হবে। তাহলে আর বাকিটা ওপরটা, তার ওপরে যা যা হবে ওই গণতন্ত্রের প্রাসাদ উৎসব যাই বলুন না কেন সেটা তো নড়বড় করবে, তাই না? তারপর তো আরও আছে, এই শুনলেন এই বাড়িগুলো সব ভাঙা, এই ভাঙা বাড়ি মেরামত করে দেওয়ার কথা কিছু হয়েছিল, তৈরি করে দেওয়ার কথা ছিল, সেগুলোর জন্য মাগঝোগ করা, লোক নিয়ে যাওয়া, সেগুলো তো এখনও হয়নি। মানুষগুলো তো এখনও ভুগছেন। তাদের এভাবে ভোগাটা কি ভোগা নয়? এটাই আমাদের ইস্যু, সাধারণ মানুষের ইস্যু। সেই সাধারণ মানুষ যারা বলছেন এই সাহায্যের নামে যেটা হচ্ছে সেটা লোক দেখানো, রাজনীতির জানা চেনা যে ছকটা একদম সেটা। ওই দোষারোপ, পাল্টা দোষারোপ, এই সমস্ত খেলাধুলো এখন চলবে। এই গোটা ব্যাপারটা নিয়ে নেতারা একে অন্যের দিকে আঙুল তুলবেন, সাধারণ মানুষ তারা আঙুল তোলার চেষ্টা করবেন, আঙুলটা উঠবে না। তারপর প্রকৃতির মার সহ্য করে নিয়েছেন, এটাও হয়তো সহ্য করে নেবেন। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বিতর্কের জবাব জেলা প্রশাসন দেবে, রাজ্য সরকার দেবে। তার কারণ কেন্দ্রের কাজ ত্রাণ পাঠানো, ত্রাণ বিলির ব্যবস্থা রাজ্য সরকারের। সেই ত্রাণ যা এনডিআরএফ এবং এসডিআরএফের মাধ্যমে এসেছে, যার পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তা যদি বিলি নিচে না হয় তার পুরো দায় স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের উপর। এবং মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে সফররতা, তাকেই বলতে হবে কেন তিনি চা পাতা তুলছেন আর বার্নিস গ্রামের মানুষ রাস্তায় বাটি হাতে বসে আছে। 3 বছর পরে প্রধানমন্ত্রী আবার ঘন ঘন আসতে শুরু করেছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে কতটা উদাসীন, কতটা নিষ্ঠুর আমরা বলতে পারি। পাশে জলপাইগুড়ি জেলায় ওই রকম বড় ঝড় মাত্র কয়েকদিন আগে হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে যাওয়া তো দূরস্থান, একবারও তার মুখে জলপাইগুড়ির ঝড়, সেখানে মানুষদের মৃত্যু, এখানে মানুষদের বাড়ি চলে যাওয়া, সেটা নিয়ে একটা কথা তিনি উচ্চারণ করলেন না। এটা আমাদের কষ্ট হয়েছে। নর্থ বেঙ্গল সম্পর্কেও যে আসলে কতটা উদাসীন বিজেপি পার্টি, এটার দ্বারা সেটা প্রমাণিত হয়। দেখলেন তো, বলেছিলাম এই ত্রাণ নিয়ে চাপানুতর দেখে মনে হচ্ছে এই ঝড়টা এখন রাজনৈতিক ঝড় হয়ে গেছে। আমরা দেখেছিলাম যে টর্নেডো চলে যাওয়ার পর প্রচারে ঝড় তুলেছিলেন শাসক বিরোধী সব পক্ষ, এবং তারা সবাই সেই সময়ে একটা সহানুভূতি দেখানোর চেষ্টা করেছিলেন। এবং সহানুভূতিটাকে কেন্দ্র করে যে প্রচারটা শুরু করেছিলেন তার ইস্যুটা ছিল বঞ্চনা বনাম দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আবাসের টাকা কোথায়, কেন আসছে না আবাসের টাকা, কেন্দ্র কেন টাকা দিচ্ছে না। এবার টাকা যদি আসতো আবাসের, তাহলে পাকা বাড়ি তৈরি হতো, তাহলে তো এত ক্ষয়ক্ষতি হতো না। বারবার বলেছেন তারা, তৃণমূল নেতারা এই কথাটাই বারবার বলে বলে মানুষের মনে গেঁথে দিয়েছেন। আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতা। এই যে বললাম, কেন্দ্র টাকা না দেওয়ায় বাংলার মানুষ ভুক্তভোগী। কোথাও গিয়ে তৃণমূলের এই প্রচারটা সাধারণ মানুষের মনে কিন্তু গেঁথে যাচ্ছে। গেঁথে যাওয়াটা সহজ, তার কারণ মানুষের মনে সেটাই গাঁথে যেটার তারা ভুক্তভোগী। সত্যি তো, তাদের বাড়িঘর নেই, হয়নি, বা যেটুকুনি ছিল কাঁচা মাটির বাড়ি যা কিছু সেগুলো ভাঙা পড়ে গেছে, এই টর্নেডোর ধাক্কায় দেওয়াল ফেওয়াল পড়ে গেছে। মোদ্দা কথা, মাথার ওপর থেকে যে চালটা ছিল সেটা গেছে। তারা ভুক্তভোগী, প্রতি মুহূর্তে ভুগছেন। আর ভুগছেন বলেই এই প্রচারটা সহজে তাদের মনে গেঁথে যাচ্ছে। তারা বুঝতে পারছেন কোথাও গিয়ে যেটা তৃণমূল বলছে যখন, তাহলে নিশ্চয়ই এটা কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বলে এটা হয়েছে, টাকা দিলে হয়তো হতো না। এটা বিজেপির নেতাকর্মীরাও কিন্তু উপলব্ধি করছিলেন। তারা বুঝতে পারছিলেন যে গোটা ব্যাপারটা ক্রমশ তাদের বিপক্ষে কোথাও যাচ্ছে। ওপর থেকে যারা ভাবেন তারা অন্যরকম ভাবেন, কিন্তু যারা ওই নিচের তলায় কাজ করেন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সঙ্গে থেকে, এবার তারা কিন্তু বোঝেন আসল সমস্যাটা কী। দুর্ভাগ্যের বিষয়, সেটা সবসময় ওপরতলা অবধি ঠিকভাবে পৌঁছয় না। কিন্তু গতকাল প্রধানমন্ত্রী যখন এ রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছিলেন ফোনে, তখন মালদা দক্ষিণের এক কর্মী বিষয়টা কিন্তু তুলে ধরেন। ওই বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে বলেন যে তৃণমূলের এই প্রচারটা গ্রামের মানুষ কিন্তু বিশ্বাস করছেন। মানুষ ভাবছে যে কেন্দ্র ইচ্ছে করে টাকা দিচ্ছে না,
এবার এই রাস্তাটা তিনি চেয়েছিলেন যে একটু প্রধানমন্ত্রী তাদের রাস্তা দেখান, কিভাবে এই প্রচারের তারা জবাব দেবেন। প্রধানমন্ত্রী ওই বিজেপি কর্মীকে দুটো রাস্তা বাতলে দিয়েছিলেন। এক, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে যে এটা আসলে তৃণমূলের জন্য হয়েছে, রাজ্যের তৃণমূল সরকার এই সমস্ত প্রকল্পের যে টাকাগুলো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে সেগুলো সব খরচ করে ফেলেছে, সেগুলো নিয়ে দুর্নীতি হয়েছে, কিন্তু তার কোনো খরচের হিসেব নেই, হিসেব দিচ্ছে না, সেই জন্যেই সেখানে তাদের আর টাকা দেওয়া যাচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে যে গোটা বিষয়টার পেছনে দুর্নীতি রয়েছে, দুর্নীতি করেছে বলেই হিসেব নেই কোনো কিছু। এই বার্তাটা পাল্টা প্রচারে মানুষের মনে গেঁথে দিতে হবে যে ওরাই দায়ী, এই রাজ্য সরকার, এই তৃণমূল, এদের দুর্নীতির জন্যই সাধারণ মানুষ টাকাটা পাচ্ছেন না। দ্বিতীয় রাস্তাটা যেটা প্রধানমন্ত্রী বাতলে দিয়েছিলেন সেটা হলো তিনি বারবার আসবেন, মানে টাকা এখন না এলেও তিনি যে আসবেন তাতেই বাংলার মানুষ বিশ্বাস করবে যে প্রধানমন্ত্রী যখন আসছেন ভবিষ্যতে টাকাও নিশ্চয়ই আসবে, মানুষ আশ্বস্ত হবেন। তিনি যখন এরকম গুরুত্ব দিচ্ছেন আশ্বস্ত হওয়াটাই স্বাভাবিক। এরকম একটা ভাবনা চিন্তা, এরকমই একটা বার্তা প্রধানমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু এটা কিন্তু আপাদমস্তক राजनैतिक वार्ता। मैं बीच बीच में वहां आऊंगा, जनता जनार्दन के दर्शन करूंगा, आप में से भी बहुत लोगों को मिलने का मौका मिल जाएगा। দেখুন, মানুষ কিছু না পেলে না ভেতরে ভেতরে একটা পাওয়ার আকাঙ্ক্ষা জন্মায় এবং তখন তার থেকে একটা রাগ তৈরি হয়, কাউকে একটা দায়ী করতে ইচ্ছে করে, ওর জন্য আমার এটা হলো না, এর জন্য আমি এটা পেলাম না। এবার এই যে মানুষের ভেতরের অনুভূতিটা, রাগ, একটা কাউকে দায়ী করতে চাওয়া, সেই আঙুলটা বারবার কেন্দ্রের দিকে যাচ্ছিল। এটাই প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন ওই বিজেপি কর্মী। এবার সেই স্রোতের উল্টো দিকে হেঁটে সাধারণ মানুষকে বোঝানোর কাজটা যেটা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং বলেছেন, তিনিও কিন্তু ওই একই জায়গার থেকে মানুষের যে না পাওয়ার ক্ষোভটা সেটাকেই অস্ত্র করে ওই তৃণমূলের দিকে ঘুরিয়ে দিতে বলেছিলেন। কিন্তু সেটা বিজেপির নেতাকর্মীদের জন্য বোধহয় একটু কঠিনই হতো, কিন্তু কোথাও গিয়ে প্রকৃতি বোধহয় তাদের কাজটা সহজ করে দিয়েছে। এই যে ঝড় হয়ে গেল, ঝড়ের পরে বহু মানুষ ত্রাণ পাচ্ছেন না, যা পাচ্ছেন সেগুলোর মধ্যে ওই দেখলেন তো কী অবস্থা। এবার শাসক দল এবং রাজ্য সরকারের জন্যই ত্রাণ পাচ্ছে না বা এরকম নিচু মানের সামগ্রী আসছে, বিজেপির পক্ষে এই কথাগুলো বোঝানোটা কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে কোথাও গিয়ে ওই বিভিন্ন প্রকল্পের টাকা আসার ক্ষেত্রে এই যে দেখেছেন আপনারা ত্রাণ পাচ্ছেন না, এই যে দেখছেন এরকম খারাপ ভাঙাচোরা সামগ্রী আসছে, এর কারণ ওই দুর্নীতি। এই দুর্নীতি তো আগেও হয়েছে, আবাস নিয়ে হয়েছে, 100 দিনের কাজ নিয়ে হয়েছে বলেই তো কোনো হিসেব নেই, আর সেজন্যই টাকা দেওয়া যাচ্ছে না। দায়ী সুতরাংকে দায়ী তৃণমূল। এবার এই যে প্রচারের অভিমুখটা ঘুরে যাচ্ছে, কোথাও গিয়ে প্রকৃতির ওখান থেকে, প্রকৃতির ওই টর্নেডো যে পুরো তীরটাকে ঘুরিয়ে বিজেপির দিক থেকে তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়েছে, তৃণমূল কি সেটা বুঝতে পারছে? আমার কিন্তু মনে হচ্ছে তৃণমূল কর্মীরা হয়তো বুঝছেনি, কিন্তু তৃণমূল নেত্রী পর্যন্ত সেটা বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দাজ করেছেন যে না পাওয়ার ক্ষোভটা তার দল এবং সরকারের অভিমুখে ঘুরে গেছে, তাই কি বাধ্য হয়েই তাকে এই নির্বাচন কমিশনের ধুয়ো তুলতে হচ্ছে এখন। এই যে ক্ষতি হয়েছে 5000 বাড়ির, আমরাই করে দেব। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার, প্রশাসন হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন। ভোট বিধি চালু রয়েছে বলে একটু সময় লাগছে, কমিশন অনুমতি দিলেই ক্ষতিগ্রস্ত 5000 বাড়ি রাজ্য তৈরি করে দেবে। এই কথাটা আজ মাথা ভাঙাতে বলেছেন মুখ্যমন্ত্রী। আর সেটা বলার সঙ্গে সঙ্গে আর কি বলেছেন বিজেপি বলেই নাকি অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন, অর্থাৎ কমিশনের কাঁধে বন্দুক রেখে বিজেপিকে নিশানা করে দিলেন মুখ্যমন্ত্রী, তাই না? পরিষ্কার গোটা ব্যাপারটা বোঝা যাচ্ছে। কিন্তু তাহলে বঞ্চনার অভিযোগ নিয়ে যে জমি তৃণমূল এতদিন তৈরি করেছিল, সেই জমি বিজেপি ব্যবহারের সুযোগ পেয়ে গেছে বলে
আমরা কি ধরে নেব না? সেই জন্যই তো মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হচ্ছে, যদিও এটা অনেকেই বলছেন বা এর পরে বিজেপিরও এই বক্তব্যের জায়গাটা রয়েছে যে নির্বাচন ঘোষণা হয়ে গেছে তো কি হয়েছে, ত্রাণ বা এরকম জরুরিকালীন আপৎকালীন ক্ষেত্রগুলোতে এইগুলো মানুষের পাশে দাঁড়ানোর কাজটা সরকারের করার অনুমতি রয়েছে। কিন্তু সে যাই হোক, মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন নিশ্চয়ই ওই নির্বাচন কমিশনের কাছ থেকে একদম তারা নিশ্চিত হয়েই নিয়ম মেনে চলেন, তো ফলে পুরোটা নিশ্চিত হয়েই তারা একদম পদ্ধতিগতভাবে কারেক্ট থেকে টেকনিক্যালি কারেক্ট আর কি, সেইটা থেকে তারা এই ত্রাণ দেওয়ার ব্যবস্থাটা করবেন বা বাড়ি তৈরির ব্যবস্থাটা করবেন। কিন্তু ওই সুযোগটা কোথাও কেউ তো ছাড়ে না, বিজেপিও বোধহয় ওই সেই জন্যেই তৃণমূলের জমিটা, তৃণমূলের তৈরি করা জমিটা ব্যবহার করতে শুরু করছে আর কি, বা চেষ্টা করছে। তবে আগামী 7 তারিখ রোববার কিন্তু আক্ষরিক অর্থেই তৃণমূলের জমি ব্যবহার করবে বিজেপি, এবং এটা কিন্তু রাজনৈতিক জমি নয়, এটা একদম বাস্তবিক জমি। ওই দিনই জলপাইগুড়িতে প্রধানমন্ত্রীর সভা রয়েছে, কিন্তু জলপাইগুড়ির যে মাঠে প্রধানমন্ত্রীর চপার নামার কথা ছিল তা নাকি এসপিজির পছন্দ হয়নি। প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা এসপিজি অফিসাররা আশেপাশে ওই বিভিন্ন হাই টেনশন তারঠার ছিল, তাই বলে দিয়েছেন যে এই মাঠে চপার নামানো যাবে না, এখানে নামালে বিপদ আছে। ফলে ওই জলপাইগুড়িতে সভা হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষমেশ ঠিক হয়েছে একই দিনে ওই সেখানে ধূপগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী, কিন্তু সেখানেও তো জমি চাই হেলিপ্যাড করার জন্য। প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর সভাস্থলের গা ঘেঁষেই জমি দরকার। এক্ষেত্রে কে মুশকিল আসান হয়েছে জানেন? ধূপগুড়ির এক তৃণমূল নেতা। প্রধানমন্ত্রীর সভা যে মাঠে হবে তার উল্টো দিকেই ওই তৃণমূল নেতার জমি, সেই জমি হেলিপ্যাড ব্যবহারের জন্য দিতে রাজি হয়ে গেছেন তিনি। ভাবুন তো, যে রাজ্যে শাসক দলের সঙ্গে বিরোধীদের মারপিট, এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা, রোজ খবর করতে হয়, সেই রাজ্যে এরকম একটা ব্যতিক্রমী ঘটনা, এটাকে আমরা দৃষ্টান্ত হিসেবে ধরবো না কেন? আবার এটাও তো ভাবা যেতে পারে, এই যে নানান দুর্নীতি, ভাতার জন্য কাটমানি চাওয়ার অভিযোগ, ত্রাণ না পৌঁছানোর অভিযোগ বা নিচু মানের ত্রাণ পৌঁছানোর অভিযোগ, এইগুলোর জন্যই এগুলো তো সবই সরকারের দিকে যাচ্ছে। ফলে তৃণমূলই কি এ রাজ্যে এগুলোর মাধ্যমে বিজেপিকে পা রাখার জায়গা করে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠবে। যেহেতু প্রধানমন্ত্রী আমাদের এখানে আসবে, সৌজন্যবোধের খাতিরে আমার যতটুকু আমি দিচ্ছি এবং বাকি যারা আছে 15-20 জন এরাও দিয়ে দিছে সদিচ্ছায়। তার মধ্যেও সৌজন্যবোধ তো আমাদের থাকতেই হবে, দেশের প্রধানমন্ত্রী বলে কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করেছে, সেটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে এই লড়াই লড়ছে। সুতরাং এর সাথে আমাদের সৌজন্যে যতটুকু থাকা দরকার, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, গণতান্ত্রিক বিষয়, এটাই তো কাম মনে করি। বহু মানুষের অন্তঃস্থলে বিজেপি আছে, নরেন্দ্র মোদী আছে, মনের মধ্যে আছে। তৃণমূলের সন্ত্রাসের ভয়ে, তৃণমূলের দাদাগিরির ভয়ে প্রকাশ করতে পারে না, এবং তারা মনে প্রাণে আমাদেরকে আশীর্বাদ করে এবং তারা মনে প্রাণে আমাদের মধ্যে আছে। দেখুন, রাজনীতিতে সৌজন্য বিষয়টারও বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ হয়, আমরা সেসবের মধ্যে যাচ্ছি না। আমরা সাধারণ মানুষ, আমরা যেরকম সোজা সাপটা সৌজন্য বলতে যা বুঝি আমরা সেটাই বুঝছি বা বোঝার চেষ্টা করছি, অন্তত খানিকক্ষণের জন্য মনটা ভালো তো হয়ে যাচ্ছে। সে যাই হোক, এবারের ভোটে দেখুন, সিলেবাস বা বাইবেল যাই বলুন না কেন, সেই পুরো বিষয়টা কিন্তু হচ্ছে রেফারেন্স 2023-এর পঞ্চায়েত নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে লোকসভা ভোটের একদম রেফারেন্স হয়ে গেছে এই পঞ্চায়েত ভোট। এটাকে সামনে রেখেই, এই পঞ্চায়েত ভোটটাকে মাথায় রেখেই সেখানে কি হয়েছে, কতটা হয়েছে, কি মাত্রায় হয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটাও কিন্তু আমাদের ইস্যু। কেন আমাদের ইস্যু? সে কথা বলার জন্য কিছু কথা বলবো, যে কথাগুলো ওই বললাম না, না বললেই নয়। লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোট হয়েছে তো ঠিক আছে, তার আগে বিধানসভা ভোট ছিল, তারও আগে 19-এর লোকসভা ভোট ছিল। ভাবতেই পারেন যে লোকসভা ভোটের বাইবেল ওই 21-এর বিধানসভা ভোটটাকে ধরে কেন তৈরি হলো না?
বা ভাবতেই পারেন 2019-এর লোকসভা ভোটটাকে কেন বিবেচনা করা হলো না। ওটাই তো হওয়া উচিত, কারণ আগের লোকসভা ভোটটা থেকেই তো সব কিছু বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আবার একটা লোকসভা ভোট, সেটাকে বিশ্লেষণ করা বা সেটার প্রস্তুতি নিতে পারত নির্বাচন কমিশন। একটা লোকসভা ভোটের সঙ্গে আরেকটা লোকসভা ভোটের কোথাও গিয়ে বিচার করা হবে একটার ভিত্তিতে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তার বদলে রেফারেন্স করা হচ্ছে পঞ্চায়েত ভোটটাকে, কারণ পঞ্চায়েত ভোট দৃষ্টান্ত হয়ে গেছে। সেখানকার হিংসা, সেখানকার রক্তপাত, সব কিছুর মধ্যে একের পর এক অভিযোগ। বহু জায়গায় মানুষটা কি ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে, বহু জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। মানে একটা নির্বাচনকে বিভিন্নভাবে বিঘ্নিত কিভাবে করা যেতে পারে বা সেটার ওই সোজা কথায় কিভাবে প্রহসনের স্তরে নামিয়ে আনা যেতে পারে, এরকম অসংখ্য অভিযোগ উঠেছিল এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। একদম অল টাইম লো আর কি, বাংলার অল টাইম লো একটা নির্বাচনী রেকর্ড আর কি। সেই জন্যই কি পঞ্চায়েত ভোটটাকে রেফারেন্স করা হচ্ছে যে এর থেকে খারাপ কিছু হতে পারে না। সুতরাং এইটাকে মাথায় রেখে যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে আর যাই হোক সেটাকে ঠিক সামলে ঠামলে রেখে দিতে পারবে। এটাই আমি বোধহয় কমিশন ভেবেছে, হয়তো কমিশন মনে করছে এটাই বাংলার আসল ভোট সংস্কৃতি। সেটা তো খুব ভুল না, সেটা তো চারপাশে তাকালেই বোঝা যাচ্ছে। নেতারা প্রবলভাবে উত্তেজিত, নেতারা প্রবল উৎসাহে নেমে পড়ছেন, একে গরম তার মধ্যে গরমা গরম বক্তব্য ছাড়ছেন, একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছেন। এবং সেগুলো কি একদম মার ধরের নিদান, হুঁশিয়ারি, হুমকি, কিচ্ছু বাকি নেই। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার কড়া কড়া নিদান তারা দিচ্ছেন। কেউ বাদ যাচ্ছেন না, সব দল, বিজেপি, তৃণমূল, সিপিএম, দেখুন সব যে যাকে পারছেন বলে দিচ্ছেন। এই যে দিলীপ ঘোষ আজ সকালেও বলেছেন যে মার দেখেননি, মার কাকে বলে, পাল্টা মার, মানে কাকে মারবেন কি করবেন সেসব কিছু বলেনি, কিন্তু মার ব্যাপারটাকে বলেছেন। মোদ্দা কথা হচ্ছে একদল মারছে আর একদল পাল্টা মারছে। এটা থেকে মনে হচ্ছে না আমরা সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে গেছি? মার কা বদলা মার, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, মাথার বদলে মাথা। আচ্ছা, এটা কোনো সভ্য সমাজে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা চলতে চায় তাদের একটা কোনো একটা পদ্ধতি হতে পারে, তাদের একটা ইস্যু হতে পারে কি? হচ্ছে কিন্তু আমাদের এখানে এটাই ইস্যু হচ্ছে, এই হিংসাটা। এই ইস্যুটা রাজনৈতিক ইস্যু যাতে না হয়, অন্তত রাজনৈতিক ইস্যু হওয়ার সুযোগ যাতে না পায়, এটাই কিন্তু আমাদের ইস্যু। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি অভ্যাস পাল্টান, নাহলে কি করে পাল্টে দিতে হয় আমি ভালো করে জানি। দাদাগিরি শুরু করার আগেই সে তো এনআরসিও শুরু হয়নি, দিলীপ ঘোষ উচ্ছেদ হয়ে গেছে। দিলীপ ঘোষ আগে সুকান্তদের উপর, ওনার দলের উপর দাদাগিরিটা দেখাক। দিলীপ ঘোষের বুকের মধ্যে অনেক কষ্ট, বুক ফেটে যাচ্ছে। দেখুন, আমরা চাই এই হিংসার রাজনীতি, বদলার রাজনীতি যেন কোনো ভোটে ইস্যু না হয়। কিন্তু নির্বাচন কমিশন বোধহয় নেতাদের ওপর বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছেন না। কমিশন শুধু যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন বা করে দিচ্ছেন ইতিমধ্যেই তা তো নয়, 1 মার্চ থেকে এসে গেছে, বেশ কড়া ব্যবস্থা হচ্ছে ইতিমধ্যেই। সেটা বাদ দিয়েও তারা সীমান্তবর্তী এলাকাগুলোতে সেখানে সীমা সুরক্ষা বল বা বিএসএফকে সতর্ক করে দিয়েছে, যাতে গোটা বিষয়টায় বাইরের থেকে অনুপ্রবেশ রোকা যায়, স্মাগলিং বা অন্যান্য সোনা টোনা এসে এবার নাকি ভোটে টাকা পয়সার নগদ লেনদেনে নাকি সমস্যা, তাই জন্য নাকি হিরে সোনা এই সমস্ত আনা নেওয়া, এই পাশোপাশ পাচার এগুলো নাকি হচ্ছে আর কি। এই সব বিষয়গুলোকেই যাতে কোনোভাবে ঠেকানো যায় সেই জন্যেই বিএসএফ বা সীমা সুরক্ষা বলকে নির্বাচন কমিশন বলেছে। তারা বুঝেছে যে জেলায় জেলায় নজরদারিটা বাড়ানো দরকার, কারণ জেলায় জেলায় তো ইতিমধ্যেই সংঘর্ষ শুরু হয়ে গেছে। আপনি আমি চাইব রক্তপাতহীন একটা নির্বাচন হোক, হিংসা মুক্ত একটা নির্বাচন হোক। যারা এই লড়ছেন তারা হয়তো ভাবছেন আরে এটা তো লড়াই কি রক্তপাতহীন হতে পারে নাকি? তাই জন্য নদিয়ায় রক্তপাত হয়েছে, ইসলামপুরে রক্তপাত হয়েছে। কে কাকে মারছেন সবসময় যে এক দল তার বিপক্ষ দলকে মারছেন এরকমও না, নিজেরাই নিজেদের মারছেন, এরকম হয়েছে, প্রাণও যাচ্ছে, আজকেও গেছে। এই যে জেলায় জেলায় সংঘর্ষ, রক্তপাত, এগুলোর শিকার কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, তাদের রক্ত ঝরে।
তাদের প্রাণ যায়। কোনো একটা জায়গাতেও দেখবেন না কোনো নেতা বা নেতারা তারা গিয়ে সমস্যায় পড়েছেন বা তাদের গায়ে হাত পড়েছে। মানে আমরা চাই না কারো গায়ে হাত পড়ুক, কিন্তু আমরা এটাও চাই না যে সাধারণ মানুষ ভুক্তভোগী হোক, কারোর রক্ত ঝরুক আমরা চাই না। কোথাও গিয়ে রক্তপাতটা বন্ধ হোক, বাংলার এই ভোট সংস্কৃতিটা বদলে যাক এবং সেটা বদলাতে উদ্যোগী হন নেতারাই। এটাই আমাদের ইস্যু, কারণ এটাই সাধারণ মানুষের ইস্যু এই ভোটের সময়। যদিও নির্বাচন কমিশনের নির্দেশ এবং টহলদারি নিয়েও রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য সব শুরু হয়ে গেছে। সব থেকে বড় কথা, প্রধানমন্ত্রী পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছেন এই মুক্ত ভোট হওয়া নিয়ে। তাহলে কি প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও যথেষ্ট বলে মনে করছেন না প্রধানমন্ত্রী? কি কাণ্ড ভাবুন তো, কত সুনাম হয়েছে আমাদের। এবার তাই যদি হয় আরও অনেক কোম্পানি বাহিনী তো পাঠালেই হতো। মোদ্দা কথা, ভোটটা শান্তিপূর্ণ আর অবাধ হোক, এটা আমাদের ইস্যু। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है। দেখুন, এবারের ভোটে যদি বিএসএফ আর অনুপ্রবেশ ইস্যু হয়, তাহলে সিএ কি করে পেছনে থাকবে? নেতাদের হাতে কোনো জুজু থাকলে তারা সেটা ব্যবহার করবেন না, হয় নাকি? বনগাঁর বিজয়ী প্রার্থী শান্তনু ঠাকুরের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে গত মঙ্গলবার ওই গাইঘাটা বিধানসভার পাঁচপোতায় একটা নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন। সেখানেই নাকি তিনি তৃণমূল কর্মীদের হুমকি দিয়েছেন, বলেছেন সিএ হলে তৃণমূল কর্মীদের কে বাঁচাবে তা তিনি দেখতে চান। এই বিষয়টা দেখার পর বা শোনার পর আমরা শান্তনু ঠাকুরকে প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে শুধু বিরোধী দল করেন বলেই কি তৃণমূল কর্মীদের এভাবে হুঁশিয়ারিটা দিলেন? শান্তনু ঠাকুরের জবাব, তৃণমূল সিএ বিরোধী, তাই তাদের কর্মীদের নাকি নাগরিকত্বের দরকার নেই। শান্তনু ঠাকুরের কি খেয়াল আছে তিনি যে মতুয়া মহাসংঘের প্রধান, সেই মতুয়াদের মধ্যেও কিছু তৃণমূল কর্মী রয়েছেন? আজ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু সিএ নিয়ে যে যার মতো করে অবস্থানটা ব্যাখ্যা করেছেন। আমরা বলছি এটা আমাদের ইস্যু, মানছি। ভোটার হিসেবে না দেখে কবে সব সাধারণ মানুষকে নাগরিক হিসেবে দেখবে রাজনৈতিক দলগুলো, সেটা আমাদের ইস্যু। দৃষ্টিভঙ্গিটা নেতারা কবে বদলাবেন, সেটা আমাদের ইস্যু। একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেবো না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেবো না, তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের ঘামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? ভোটের আগে ক্যাকা করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে? পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে? टीएमसी लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही जुटे हैं। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে। बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। পুরো ব্যাপারটা এই মুহূর্তে তো একটা ভোটের পরিবেশ, বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য, সে কখনো প্রচার কখনো সেটা অপপ্রচার, সব আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সমস্ত ভোটের আবহে কি চাপা পড়ে যাচ্ছে জানেন? চাপা পড়ে যাচ্ছে সেই জিনিসটা, সেই আঘাতের কথাটা। সাম্প্রতিককালে যে দুটো জিনিসের সব থেকে বেশি আঘাত এসছে আমাদের রাজ্যে, এই দুটো জায়গায় কিন্তু বাংলার চিরকালীন গর্বের জায়গা ছিল। এক, বাংলার শিক্ষা,
দুই বাংলার সংস্কৃতি, এই জায়গাগুলোর ওপরই সব থেকে বেশি আঘাত এসছে। একদিকে দুর্নীতির আঘাত, আর একদিকে তারপর আমাদের মানে মানবিক মানসিক যা যা সংস্কৃতিকে অপসংস্কৃতি বানিয়ে দেওয়ার জন্য যা যা আঘাত, সব কিছু, কুকথা, হিংসা, এরকম রক্তক্ষয়ী নির্বাচন সব। এবার শিক্ষার ক্ষেত্রটা একদিকে তাকিয়ে দেখুন, সে তো ভয়ানক অবস্থা। দুর্নীতি তো ছিলই, নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে সে তো মানে মাদার অফ অল দুর্নীতি হয়ে গেছে। একটা দুর্নীতির থেকে আরেকটা, তার থেকে আরেকটা, তারপর থেকে আরেকটা, এ তো চলছেই আর কি। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য আর রাজ্যপাল সংঘাত। জোড়া ফলায় বিদ্ধ আমাদের শিক্ষা ব্যবস্থাটা, জানেন তো। শিক্ষা মানে কি, মানে প্রপার শিক্ষা না থাকলে কি হয় তার তো প্রমাণ আমরা প্রতি মুহূর্তে প্রতি পদে পাচ্ছি। এই যে যা যা মানে তার শিক্ষা, তার প্রভাব তো ওই সংস্কৃতির ওপরেও পড়ে। ওই যে কুকথা, রক্তপাত, সংঘর্ষ, ইস্যুর বদলে নন ইস্যু নিয়ে লোফালোপি, সবই তো বোঝা যাচ্ছে এগুলো সব শিক্ষার অভাব। আর দেখুন খেয়াল করে, রাজনৈতিক শিক্ষাটাও তো এক ধরনের শিক্ষা, সেটাও তো বোঝার ব্যাপার আছে। আর শিক্ষা থাকলে কি হয় জানেন, রাজনীতিতেও তার প্রভাব পড়ে। সেটা ওই ঝাড়গ্রামে বোঝা যাচ্ছে। সেখানে 3 জন প্রার্থী, 3 জনই নিজের মতো করে শিক্ষিত, তাই জন্য তারা একটা অদ্ভুত সৌজন্যের বাতাবরণ তৈরি করে রেখেছেন এবং তারা বোঝাচ্ছেন শিক্ষিত সব প্রার্থী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিতে নামলে তারা ওই রাজনীতির যে শিক্ষাটা সেটার বশবর্তী হয়ে এত দ্রুত শিক্ষিত হয়ে যাচ্ছেন রাজনৈতিক শিক্ষায়, আসল শিক্ষাটা ভুলে যাচ্ছেন। এটা কিন্তু এই 3 জন অন্তত ভোলেননি। তারা গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে একজন তৃণমূল নেতা, বয়োজ্যেষ্ঠ তিনি, তার বয়স বেশি, তাকে দেখতে পেয়ে বিজেপি প্রার্থী পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। দেখে মনে হচ্ছিল এটাই তো স্বাভাবিক ঘটনা, এটাই তো হওয়ার কথা, এটাই আমরা দেখতে চাই। কিন্তু তা সত্ত্বেও আপনাদের দেখাতে হয়েছে, কারণ এখন এটাই ব্যতিক্রম। আর এগুলো তো যখন দেখা যায় তখন মনে হয় যে সব জায়গায় কেন হয় না। ঝাড়গ্রাম দেখিয়েছে যে হয়, অনেক জায়গাতেই হয়। অন্তত রাজনৈতিক শিক্ষাটা যদি ঠিক শিক্ষার প্রভাবে হয় তাহলে বিষয়টা অন্যরকম হয়। এই যে ঝাড়গ্রামে কুকথা নেই, ব্যক্তিগত আক্রমণ নেই, এখন পর্যন্ত আলাদা করে কোনো সংঘর্ষের গল্প শোনা যাচ্ছে না। এই যে একটা অ্যাপ্রোচ, সেটাও তো আমরা দেখাচ্ছি। আর আমরা বুঝতে পারছি যে নেতা এবং কর্মীরা চাইলে পরিস্থিতিটা কিন্তু বদলাতে পারেন। নেতারা সবাই যদি এভাবে বদলানোর জন্য উদ্যোগী হন না, তাহলে সেখানে কিন্তু এই শিক্ষাটা এখান থেকেই গ্রহণ করতে পারে। এটাই হচ্ছে আমাদের ইস্যু। এরকম কুকথা রাজনীতি সেরকম করে খুব একটা এই এরিয়াতে খুব একটা মানে সেভাবে করা ঠিক হবে না। কারণ হচ্ছে যে কালীপদবাবু উনি একজন সিনিয়র লোক, এবং উনি বাবার ভক্ত ছিলেন, এবং সেখানে আমি সেসবভাবে এগিয়ে খুব একটা মানে এগোতে চাই না। সেভাবে কুকথা ছড়াছড়ি করে কোনো সেভাবে লাভ হবে না। হ্যাঁ, আমরা নিজেদের ভোট নিজেরা যেভাবে আমরা করছি আর কি, প্রচার করছি, করুক, উনিও করুন, আমিও করছি। নিজস্ব ব্যাপার হচ্ছে, যেহেতু আমি সাহিত্য জগতের লোক এবং আমার সাহিত্যে কিন্তু এই মানুষের দুঃখ দুর্দশা এগুলো সব তুলে ধরেছি। মানুষ কুকথার রাজনীতি কিন্তু সবাই পছন্দ করে না, আমিও পছন্দ করি না। এখানে শুধু আমরা উন্নয়নের নিরিখে আমরা আমাদের ভোট প্রচারটা করছি এবং আমরা সেটাই করব। রাজনীতি মানে যারা একদম সাধারণ মানুষের জন্য যারা ভাবে যে খেটে খাওয়া মানুষ, ওদের জন্য যে লড়াই করে সেটাকে রাজনীতি বলে। তবে এই মুহূর্তে রাজ্যে যদি শিক্ষাটাকে মুখ্য ভূমিকায় দেখতে হয়, তাহলে তো রাজ্য আর রাজ্যপালের যে সংঘাতটা চলছে, মানে একদম কি বলবো, চিরস্থায়ী সংকট মনে হচ্ছে এটা। এই সংঘাতটা শেষ হওয়া দরকার। আজ তো শুনছি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদ থেকে ব্রাত্য বসুকে সরিয়ে দিতে সুপারিশ করেছেন রাজ্যপাল। এটাই বাকি ছিল। এবার রাজ্যপাল তিনি যে প্রস্তাব রেখেছেন, যে সুপারিশ রেখেছেন, সেটা রাজভবন থেকে নাকি নবান্নে পৌঁছেও গেছে। মানে লিখিত পড়িত একদম একটা সুপারিশ আর কি। শিক্ষামন্ত্রী এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এর থেকে হাস্যকর আবার কিছু হয় নাকি? তিনি যদি রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল পদ থেকে আনন্দ বোসকে সরিয়ে দিতে সুপারিশ করেন, তাহলে সেটা যতটা হাস্যকর হবে, রাজ্যপালের প্রস্তাবনা কি তার কাছে ততটাই হাস্যকর মনে হচ্ছে।
দেখুন, গোটা বিষয়টায় রাজ্যপাল যে মানে কথাটা তুলে ধরে এই বিষয়টা করেছেন যে কোথাও গিয়ে শিক্ষামন্ত্রী নাকি নির্বাচনী বিধিভঙ্গ করেছেন, ওই তৃণমূল শিক্ষাকর্মীদের সংগঠনে গিয়ে সেখানে রাজনৈতিক আলোচনা করে এই সমস্ত বিষয়টা নিয়ে তুলে ধরেছেন। হতেই পারে এগুলোর মধ্যে রাজনৈতিক বিধিভঙ্গ সব কিছুই থাকতে পারে, কিন্তু কোথাও গিয়ে তো একটা সুস্থ পরিবেশ থাকাটাও দরকার। রাজ্যপাল মনে হচ্ছে, দেখুন নর্মাল সময় হলে এগুলো কোনো রাজ্যপালই হয়তো খুব একটা মাথা টাথা ঘামাতেন না, কিন্তু এই সম্পর্কটা এতটা তিক্ত হয়ে গেছে যে এটা কেউ সুযোগটা ছাড়ছেন না। তাই রাজ্যপালও তিনি তার কাজ করে বসে আছেন। রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী এই সংঘাতের সূচনাটা তো অনেক দিন আগেই, মানে আগের রাজ্যপালের সময় থেকে, এবার তারপর চলছে। মাঝখানে একটুখানি ঠিকঠাক ছিল ওই হাতে করি ঠড়ি, তারপর থেকে তো বিভিন্ন কারণে লেগেই আছে। আর লেটেস্ট এখন চলছে তো এই উপাচার্য নিয়োগ ঘিরে, একের পর এক উপাচার্যকে বসানো, আবার কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল যাদের বসাচ্ছেন তারা উল্টো দিকে চলে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া, মানে সব মিলিয়ে একটা না কোথাও গিয়ে শিক্ষাক্ষেত্রে জাস্ট সার্কাস হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। নির্বাচিত জনপ্রতিনিধিরা সকাল বিকেল এপার্টি ওপার্টি করছেন, একবার এখানে গিয়ে মনে হচ্ছে এই জায়গাটা ভুল, এখানে দম বন্ধ হচ্ছে, আবার মুক্ত বাতাসের খোঁজে অন্য জায়গায় চলে যাচ্ছেন, গিয়ে আবার মনে হচ্ছে না এখানটাও ভুল, আবার ডিগবাজি খেয়ে পাশে চলে আসছেন। এই সমস্ত তো নেতারা যখন খুশি করছেন, এত দ্রুত যাতায়াত করতেই পারছেন, তারা অভ্যেস হয়ে গেছে, লোকে আর কিছু মনেও করছেন না। তো তারা যখন এই সমস্ত করতে পারেন, নেতাদের দেখে তো সাধারণ মানুষ শেখে। এবার সাধারণ মানুষই তো এই বিভিন্ন শিক্ষাবিদ হয়ে বিভিন্ন জায়গায় উঁচু পদে বসে থাকেন, তো তাদের তো আর ওরকম অসংখ্য মানুষের ওই যাদের মতামতের মান্যতা নিয়ে নেতারা বসেন, তারপরেও এক দল থেকে আরেক দলে অনায়াসে চলে যান সেই মতামতকে উপেক্ষা করে, সেই দায়টা তো তাদের নেই। তারা চাকরি করতে এসছেন, এবার চাকরি করতে গেলে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত সবসময় যে একমুখী হবে সেটা হলে তো চেয়ারের প্রতি সত্যনিষ্ঠ থাকা যায় না। তাই প্রশাসনিক স্তরে থাকলে, প্রশাসনিক চেয়ারে বসলে অনেক সিদ্ধান্তই নিতে হয় যেটা এক পেশে নয়। কিন্তু মুশকিল হলো কি জানেন, সবাই সে নেতা এবং নেতাদের সঙ্গে জড়িত প্রত্যেকে তারা আনুগত্য চান, এবং সেগুলো আবার একদম শর্তহীন আনুগত্য হতে হবে। কোনোভাবে সাধারণ মানুষের কোনো শর্ত থাকবে না, তারা নিঃশর্তভাবে আনুগত্য দেবে। সেটা রাজ্যপালও চান, সেটা শিক্ষামন্ত্রীও চান, আমাদের ক্ষেত্রে যেরকম রাজনৈতিক নেতারা চান, তারা সবসময় এটাই চান যে আমরা শর্তহীনভাবে আনুগত্য দেখিয়ে যাব তাদের জন্য। এক্ষেত্রেও কোথাও গিয়ে যে উপাচার্যকে রাজ্যপাল বসিয়েছেন তার কোনো প্রশাসনিক সিদ্ধান্ত যদি সঠিকও হয় আর সেটা যদি শিক্ষামন্ত্রীর মনোমত না হয়, তাহলে শিক্ষামন্ত্রী সেটাকে খারিজ করে দিচ্ছেন। আবার রাজ্যপাল যখন দেখছেন যে তার বসানো উপাচার্য এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যেটা তার পছন্দ হচ্ছে না, বা বিপক্ষ মানে এক্ষেত্রে শিক্ষামন্ত্রী তাদের পছন্দ হয়ে যাচ্ছে, তখন তিনি নিজের ক্ষমতা প্রদর্শন করছেন। আর মাঝখান থেকে ওই পিংপল খেলা চলছে তো উপাচার্যদের নিয়ে, আর সাধারণ মানুষ মানে সাধারণ ছাত্রছাত্রীরা তারা একবার এদিকে তাকাতে তাকাতে ঘাড় ব্যথা করে ফেলছে। মোদ্দা কথা হচ্ছে পড়ে পড়ে মাঝখান থেকে মার তো খাচ্ছে ছাত্রছাত্রীরা, এদের জন্যই তো সব কিছু। এই ছাত্রছাত্রীরাই যদি না থাকে, শিক্ষা ব্যবস্থাটাই যদি মোটামুটি উঠে যাওয়ার জোগাড় হয়, তাহলে এই উপাচার্য থেকেই কী হবে, আচার্য থেকেই বা কী হবে, আর শিক্ষামন্ত্রী থেকেই কী হবে। এবং সবথেকে বড় কথা যে শিক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক নেতাদের যতটা উদ্যোগী হওয়া উচিত সেটা তো তারা হচ্ছেন না। তাই রাজনৈতিক নেতারা অ্যাটলিস্ট শিক্ষাটাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হন, এটাই আমাদের দাবি, আমাদের ইস্যু। আমি নির্বাচনী বিধিভঙ্গ করেছি কিনা সেটা ঠিক করবেন ইলেকশন কমিশন, এবং সেটা অভিযোগ আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা কোনো অভিযোগ আনছেন না, অভিযোগ আনছেন রাজ্যপাল। এটা এখানে প্রথমত ওনারা রাজনৈতিক রং দেখালেন। মন্ত্রী রাখা হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই রাজ্য এবং রাজ্যপাল শুরুতে কিন্তু বন্ধু ছিলেন, ওই বলছিলাম হাতে করি ঠড়ির বিষয় ছিল, কিন্তু সেই বন্ধুত্ব কখন যে বিচ্ছেদ হয়ে গেছে সেটা তো এখন প্রতিপদে টের পাচ্ছি। বন্ধু বিচ্ছেদ হলে কী কাণ্ড হয়, এটা একই জিনিস আমরা দেখতে পাচ্ছি রাজনীতির অন্য জায়গাতেও, জানেন তো। মানে এই যে সিপিআইএম এবং আইএসএফ এরা তো বন্ধু ছিলেন, কিন্তু তাদের নিয়ে এখন লোকজন ধাঁধায় পড়ে যাচ্ছে, কখন তারা বন্ধু হচ্ছেন, কখন তাদের বন্ধুত্ব বিচ্ছেদ ঘটছে। এবং সবথেকে বড় কথা
দেখুন, যদি সাধারণ মানুষ দেখেন না যে রাজনৈতিক নেতারা দোদুল্যমানতায় ভুগছেন, তারা নিজেদের স্বার্থ দেখতে গিয়ে কখন কি সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক মতো করে বুঝে উঠতে পারছেন না, তাহলে সাধারণ মানুষ তারাও খানিকটা বিভ্রান্ত হয়ে যায় নাকি? মানে তারাও তো ভাবে যে যারা নিজেদের নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তারা আমাদের নিয়ে কী করে সিদ্ধান্ত নেবে, বা আমরা এদের অবস্থান নিয়ে কি করে একটা সিদ্ধান্ত নেব। এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা স্থিরতা থাকা দরকার এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। তো আমাদের মতো সাধারণ মানুষকে একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় দেওয়ার জন্য সেটা রাজনৈতিক নেতারা মাঝে মধ্যে ভুলে যান, জানেন। তারা সাধারণ মানুষকেও তাদের মতোই ওই ভীষণ ফাস্ট মনে করেন। তারা যেরকম একবার এই দল একবার ওই দল পাটাপাট জায়গা চেঞ্জ করে নেন, সাধারণ মানুষও যেন ওরকম চট জলদি সিদ্ধান্ত নিতে পারে। আমরা যদি এরকম চট জলদি সিদ্ধান্ত নিতেই পারতাম তাহলে আমরা কি আর সাধারণ থাকতাম? অসাধারণ হয়ে যেতাম। এই যে ধরুন এই প্রথম দিন থেকে দেখছিলাম যে এই বাম এবং আইএসএফের তাদের যে একটা জোট আর কি, প্রথম দিকে জোট ছিল সংযুক্ত মোর্চা, তারপর জোটের বালাই নেই, জোট উঠে গেল। বিমান বসু বললেন সমঝোতা আছে। এবার সেই সমঝোতা এক্সপ্রেস তো মনে হচ্ছে আজ বেলাইন হয়ে গেল, মনে হচ্ছিল বেলাইন হবে হবে করছে, আজ তো হয়ে গেল। সন্ধ্যায় আইএসএফ নতুন করে 6 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং সেই তালিকায় যাদবপুর রয়েছে, বালুরঘাটও রয়েছে। এর আগে মুর্শিদাবাদ শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল আইএসএফ, মানে বামফ্রন্টের প্রার্থীরাও থাকবেন এই সমস্ত আসনে, আইএসএফের প্রার্থীও থাকবে। তাহলে আলটিমেটলি অঙ্কটা হয়ে দাঁড়ালো ভোট কাটাকাটি, কে কাকে ভোট কেটে সুবিধা করে দিচ্ছেন বা কেনই করে দিচ্ছেন সেটা নিয়ে তো এখন নতুন করে অঙ্ক কষতে হবে। রাজনীতিতে এই ভোট কাটাকাটি থাকে, সেটাকে কিছুতেই এড়াতে পারবেন না, কিন্তু কোথায় গিয়ে তো এই বার্তাটা দিতেই হবে। প্রত্যেককে বোঝাতে হবে যে প্রত্যেকেরই একটা সুসংহত মানুষ কেন্দ্রিক চিন্তাভাবনা রয়েছে, সেটার বদলে পুরো চিন্তাভাবনাটাই যদি আসন কেন্দ্রিক হয়ে যায় তাহলে মানুষ কি করবে বলুন তো। এবার এই গোটা বিষয়টার মধ্যে থেকে আরও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এই যে ধরুন এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই টার্গেট করছিলেন, সে বামেরা বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, বিজেপি বলুন, সবার টার্গেট ছিলেন তিনি। বিভিন্ন নামে ডাকছিলেন, কেউ নাম নিচ্ছিলেন কেউ নাম নিচ্ছিলেন না, কিন্তু টার্গেট তো করছিলেন। এবার সবাই তারপরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোটে দাঁড়াবেন সেই জায়গাটায় তার কেন্দ্রটাকে নিশানা করলেন, ওখানে গিয়ে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, মানে বিভিন্ন কিছু হয়ে গেল। তাহলে আমাদের ধরতে হবে যে সবাই তাকে হারানোর জন্য তার কেন্দ্রটাতে রেড়ে করে একদম ঝাঁপিয়ে পড়বেন। লোকসভা নির্বাচনে নিশ্চয়ই তাকে হারাতে চাইবেন, নইলে এত চ্যালেঞ্জ এত সমালোচনা এগুলো কেন করবেন? তাই যদি হবে তাহলে আজ পর্যন্ত ডায়মন্ড হারবারে কেউ প্রার্থী ঘোষণা করতে পারলেন না কেন? খুব শক্তিশালী প্রার্থী খুঁজছেন এরকম নাকি? একটু ভুল বললাম, আজ আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু খবরটা ওই মজনু লস্কর প্রার্থী এটা নয়। খবরটা হলো এত কিছু, এত আলোচনা, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের পরেও অবশেষে নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছেন না, ওই ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হচ্ছেন না। দেখুন, অতীতে পলিট ব্যুরো চায়নি বলে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া হয়নি। আইএসএফের পলিট ব্যুরো নেই, কিন্তু রাজ্য কমিটি তো আছে, তারাই নাকি নওশাদের প্রার্থী পদে সায় দেয়নি। এর জন্য নানা যুক্তিও দল হিসেবে আইএসএফ দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? অভিষেক বনাম মজনু এখন পর্যন্ত, কারণ বাকিরা এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। এটা কি জোরদার লড়াইয়ের লাইন আপ হলো আদৌ? বাম বিজেপি বা বাম কংগ্রেস জোট বিজেপি কে কবে প্রার্থী দেবে? নাকি তারা সবাই এখন পেহলে আপ করে যাচ্ছেন, কে লইবে মোর কার্য কয় সন্ধ্যা রবি, সেরকম এইরকম আর কি যদি হয় তাহলে তো আসল বক্তব্যটার সারবত্তা নিয়েই প্রশ্ন জাগবে। মানুষ তখন ভাববেন যে আমাদের সামনে যেটা তুলে ধরা হয় সেটা না, রাজনীতিটা অন্য জিনিস লুকিয়ে রাখে আর কি। এটা আসলে চাপের রাজনীতি। দেখুন, ডায়মন্ড হারবার তো নিমিত্ত মাত্র, এটা একটা উদাহরণ মাত্র, এটা প্রতিনিয়ত ঘটছে। আমাদের এভাবে ভুল বোঝানো বন্ধ হোক, এটাও আমাদের ইস্যু। তারা আরও বেশি উজ্জীবিত হবে, তারা বেশি শৃঙ্খলাপরায়ণ হবে, যে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড় কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে, এর পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে।
এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। ঘোষণা থেকে সরে গেলেন কার্যত, এবং সেটা চাপালেন অ্যাজ ইফ বাকিদের দায়। বাকিরা কখনো কোনোদিন দায় নিতে রাজি না, নিতে পারবেও না, কারণ যিনি ঘোষণা করেছিলেন তিনি ঘোষণা থেকে সরেছেন। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে যখন ঐক্যবদ্ধ হতে হবে, তখন কেউ যদি এমনভাবে চলেন যেটাতে বিজেপি এবং তৃণমূলের লাভ হবে, সেটা মানুষ কিন্তু বুঝে নেবেন এবং মানুষ তাকে ভরসা করবেন। নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। তার জন্য আমি আলাদা করে নওশাদকে কোনো কটাক্ষ করা বা সমালোচনা করা আমি তার প্রয়োজন দেখছি না। একটা সময় এই নওশাদকে গ্রেফতার করে জেলে পুরে রেখে নওশাদকে ইস্যু বানিয়ে দিয়েছিল তৃণমূল। এখন দেখুন তৃণমূলের এই সাধারণ কর্মী, এখন তো মুখপাত্র নন, তাও কুণাল ঘোষের গলায় কিরকম একটা সহানুভূতির সুর আর কি। কোথাও গিয়ে কি একটু স্বস্তির সুরও, যে ওইখানে গিয়ে ডায়মন্ড হারবারে গিয়ে কোথাও গিয়ে নওশাদকে ফেস করতে হলো না, থাকলে তো আবার সেখানে অনেক রকম জটিল অঙ্ক, ভোট কাটাকাটি, কে কার দিকে যাবেন ঠাবেন, এই সমস্ত হতো। সে যাক, এই অঙ্ক কষা বা এই স্বস্তির নিঃশ্বাস, এগুলোর পেছনেও অঙ্ক, এগুলো রাজনীতিতে থাকে। আমরা একটু অন্যদিকে তাকাই, পশ্চিম মেদিনীপুরে, সেখানে না একটা অদ্ভুত দারুণ দৃশ্য হয়েছে। রাস্তায় একটা হাতিকে ফুটবল খেলতে দেখা গেছে, মানে দলছুট এই হাতিটা মাঝে মধ্যে গ্রামে আসে আর কি, কেউ এসে ওই চাল কল থেকে কিছু চাল, এখান থেকে কলাটা মূলাটা এই সমস্ত খেয়ে ঠেয়ে যায়, লোকে বলে রামলাল। এবার বাচ্চাদের খেলাধুলোও নিশ্চয়ই রেগুলার দেখে যখন আসে লোকালয়ে। আজকে বোধহয় বাচ্চাদের ওই বল খেলতে দেখে তারও একটুখানি মনে স্বাদ জেগেছিল, পায়ের কাছে বলটা চলে এসছে, নেড়ে চেড়ে দেখছিল, যেরকমভাবে নাড়লো, যেভাবে শট মারলো, দেখে না একটা অদ্ভুত দৃশ্যকল্প তৈরি হলো মনের মধ্যে, জানেন তো, মনে হলো একদম পারফেক্ট। এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের নেতাদের সামনে। আমাদের নেতাদের সামনে আমাদের দশা যেরকম হয় আর কি, হাতির পায়ের সামনে ফুটবলটা ঠিক সেই দশা হয়েছে। দেখুন, রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা যাই বলুন না কেন, তারা তো আপনার আমার তুলনায় হাতির মতোই বিশাল, বিরাট, বলশালী। আমরা তাদের কাছে কিচ্ছু না, এই পায়ের কাছে বলটার মতো আর কি, হাতির পায়ের কাছের বলটা। আমাদের নেতাদের পায়ের কাছে আমরাও তো এই ফুটবলের মতো এই নিমিত্ত মাত্র। তবু রোজ আমাদের ইস্যুগুলো চোখে আঙুল দিয়ে আমরা তাদের দেখাবো, যতই তারা আমাদের শট মেরে দূরে পাঠিয়ে দিন না কেন, আবার আসবো, তাদের আমাদের কথা ভাবাবোই ভাবাবো।